নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজ আমি যে প্রেত নিয়ে কথা বলবো তা হলো নিশি ডাক। এর নাম শুনেই আমরা সবাই বুঝতে পারছি যে এই প্রেত রাতে ডাকে। এবার কিভাবে ডাকে, কিভাবে মারা গেলে মানুষ এই প্রেতে রূপান্তরিত হয়, এই সব ব্যাপারে আমরা আলোচনা করব। শোনো, যদি কোনো মানুষ মারা যাওয়ার পর বিধি মেনে তার দাহ সংস্কার, শ্রাদ্ধ অনুষ্ঠান এবং পিণ্ডদান সম্পন্ন না হয়, তাহলে সেই মানুষের অতৃপ্ত আত্মা নিশিডাক হয়ে ওঠে। এই প্রেত মাঝরাতে ডাকে। ধরো তুমি রাত্রে বিছানায় শুয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছ, হঠাৎ শুনলে তোমার পরিচিত কেউ অসম্ভব সুরেলা গলায় তোমাকে ডাকছে। তুমি বিছানা ছেড়ে বাইরে এলে, কিন্তু কাউকে দেখতে পেলে না। ভালো করে লক্ষ্য করে দেখলে তোমার থেকে 10-15 হাত দূরে একটা আবছা মূর্তি দাঁড়িয়ে আছে। এবার তুমি যদি সাহস দেখিয়ে এগিয়ে যাও, তাহলেই বিপদ। আর হ্যাঁ, এরা কিন্তু দুবারের বেশি ডাকে না। আগেকার দিনে গ্রামের দিকে সবাই নিশি ডাক সম্পর্কে ভীষণ সতর্ক থাকত। রাত্রিবেলা কেউ যদি ডাকে, আগে নিশ্চিত হতো যে সে কতবার ডাকছে। যদি দুবারের বেশি হয় তবেই দরজা খুলতো, না হলে কেউ সাড়া করতো না। এবার নিশি যাকে ডাকে সে কিন্তু সম্মোহিত হয়ে যায়। তাই তার আশেপাশের লোক সবাই মিলে তাকে চেপে ধরে রাখে, যাতে সে বাইরে বেরোতে না পারে। নিশি ডাক সম্পর্কে তো আমরা অনেক কিছু জানলাম। এবার তাহলে গল্প শুরু করা যাক। তাও প্রায় আজ থেকে 25 বছর আগের কথা। তখনকার দিনে গ্রামে যখন মোড়ক লাগতো, তখন প্রায় গোটা গ্রামই নিশ্চিহ্ন হয়ে যেত। কেউ ভয় পালাতো, কেউ আবার বাড়ির মায়া ত্যাগ না করতে পেরে ওখানেই থেকে যেত। এই যারা থেকে যেত, তারাই এই সব অতৃপ্ত ঘটনার সাক্ষী হয়ে থাকত। জানো বাবা, আজ সনাতন খুঁড়োও চলে গেল। কি বলছিস রে রাজু? হ্যাঁ বাবা, উনি রোগে পড়ার পরই তো নিতাইদা বউ ছেলে নিয়ে ওনাকে ফেলে রেখে পালিয়ে যায়। তারপর মানুষ আর কিভাবে বাঁচে বলো? হ্যাঁ, তা তো বটেই। হ্যাঁ রে, লাশটা কি করলো? ওই সবাই মিলে ধরে নদীতে ভাসিয়ে দিয়েছে। এই রোগে মরলে কে আর পোড়াতে যাবে, আর কেই বা শ্রাদ্ধ শান্তি করবে? যেখানে গ্রামে যে কটা লোক আছে তারাও ভয়ে সংকুচিত হয়ে আছে। চলো না বাবা, আমরাও এখান থেকে চলে যাই। কত দিন আর এই ভয়ে ভয়ে দিন কাটাবো? চলে যাব? না রাজু, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যেতে পারবো না। যতদিন বাঁচবো এখানেই বাঁচবো। প্রাণের ভয়ে নিজের বাপ পিতামহের এই বাড়ি ছেড়ে আমি পালাতে পারবো না। তোর যদি যেতে ইচ্ছা হয় তুই জানা, আমাকে নিয়ে তোকে একদম চিন্তা করতে হবে না। না বাবা, আমি তোমাদের ছেড়ে যাব না, সবাইকে নিয়েই যাব। চলো না বাবা, ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। না, আমি কোথাও যাব না। তোমার যদি মনে হয় তুমি চলে যেতে পারো। দেখো না মা, বাবাকে বললাম চলো এখান থেকে আমরা সবাই চলে যাই, বাবা কিছুতেই আমার কথা বুঝতে পারছে না। দেখ বাবা, তোর বাবা যা বলছে তাতে আমারও একই মত। এই বাড়ি ছেড়ে আমিও কোথাও যাব না। আর মরতে তো একদিন হবেই। আমাদের জীবন তো এমনি শেষ হয়েই এলো। তবে তুই যদি চাস। আমি তোমাদের না নিয়ে কোথাও যাব না।
কি হলো? আমার যেন মনে হলো কেউ ডাকতেছে। বাইরে যেতে হবে, যাই একবার দেখি আসি কে ডাকতেছে। কে কে রে এত রাতে ডাকতেছিস? কাউকে তো দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে দূরে কে দাঁড়িয়ে আছে। কে রে ওখানে? এখানে থাম বলছি, এত রাতে ডাকা, দেখতেছি তোরে। হ্যাঁ রে রাজু, কোথায় গেছিলি রে? আর গ্রামে আবার নতুন করে কি হলো রে? ঘাটে সব বলাবলি করছিল, আমি তো কিছুই বুঝতে পারছি না। সেই ওই পাড়ার কানাইকে চেনো তো? হ্যাঁ চিনি তো, এই তো কালকে ওকে মাঠের দিকে যেতে দেখলাম। আজ সকালে কয়েকজন চাষি তার ঘাড় মটকানো লাশ নদীর ধারে দেখতে পায়। কি বলছিস রে? হ্যাঁ মা, গ্রামের সবাই বলাবলি করছে এ কোনো মানুষের পক্ষে সম্ভব না। এতদিন তো শুধু কলেরার ভয় ছিল, এবার কি তাহলে অশরীরীদের ভয়েও থাকতে হবে? হে ভগবান, তুমি একটা পথ বের করো। আমিও তো বুঝতে পারছি না কি থেকে যে কি হচ্ছে। রে, কথায় কথায় ভুলেই যাচ্ছিলাম। দিদিমা আজ আসছে, সময় মতো স্টেশনে চলে যাস। ভালোই হচ্ছে, মা এই সময় আসছে। উনি সাত্ত্বিক মানুষ, বাড়িতে থাকলে বাড়ির কল্যাণই হবে। দিদিমা আসছে? আচ্ছা, তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি ঠিক সময় পৌঁছে যাব। তোমার আসতে কোনো অসুবিধা হয়নি তো মা? না রে মা, আমার কোনো অসুবিধা হয়নি। বাবা, তুমি ভালো আছো তো? হ্যাঁ মা, আমি ভালো আছি। আপনার শরীর কেমন আছে? রাধা গোবিন্দর দয়ায় ভালোই আছি বাবা। তবে একটা কথা অনেকক্ষণ ধরে মনে খচখচ করছে। কি মা, বলুন। এই গ্রামের গন্ধটা আমার ঠিক ভালো লাগছে না। কিছু একটা তো হচ্ছে। আর বলবেন না মা, এই গ্রামে তো কলেরার মরক লেগেছে। আপনি যদি আগে আসবেন বলে খবর দিতেন, তাহলে আমি আপনাকে বারণ করে দিতাম। এই শরীর নিয়ে এইসব জায়গায় থাকা তো আপনার পক্ষে নিরাপদ না। না না, মনে হচ্ছে ভালোই করেছি এসে। না হলে না হলে কি মা? আর তুমি রাজুর দিকে এভাবে তাকিয়ে আছো কেন? না না, কিছু না। দাদু ভাই, এখানে এসো তো আমার কাছে। হ্যাঁ দিদিমা, বলো। এখন কদিন সন্ধ্যের পর আর বেরিও না। কিন্তু দিদিমা। রাজু, দিদিমা যা বলছে শুনে চল। আচ্ছা, বেরোবো না তাহলে। এই নাও দাদু ভাই, তোমার জন্য এই হাতটা। এ কি করছো মা? তোমার গলা থেকে হারটা নিয়ে ওকে দিচ্ছ কেন? তো কি হয়েছে? এই আমার 7 রাজার ধন 1 মানিক। আমার যা কিছু সব তোরই, তুই বাধা দিস না। এটা কখনো গলা থেকে খুলো না দাদু ভাই, ঠিক আছে? আচ্ছা দিদিমা। উফ, বড্ড অস্বস্তি হচ্ছে। গলায় কিছু পড়ে থাকার অভ্যাস নেই তো, ঘুমও আসছে না। হাতটা খুলে ফেলবো? খুলেই ফেলি, দিদিমা কি আর দেখতে পাচ্ছে? কাল সকালে ঘর থেকে বেরোনোর আগে পরে নেব। রাজু, রাজু। কে ডাকলো মনে হলো না? যাই দেখে আসি। কই, কেউ তো কোথাও নেই।
মনে হলো যেন বাড়ির বাইরে থেকে মা ডাকলো। যাই দেখে আসি। দাদু ভাই, কোথায় যাচ্ছ? মা বাইরে থেকে ডাকছে, যাই দেখে আসি একবার। দাঁড়াও, বাইরে কেউ নেই, তুমি বাইরে বেরিও না। ওই তো মা আবার ডাকছে, তুমি শুনতে পাচ্ছ না দিদিমা? কি হয়েছে রাজু? এত রাতে তুই দরজার সামনে দাঁড়িয়ে কেন? বাবা, মা বাইরে থেকে ডাকছে, দিদিমা আমাকে যেতে দিচ্ছে না। তুমি দিদিমাকে বলো না। কি বলছিস রাজু? আমি এই তো তোর সামনে দাঁড়িয়ে। আমাকে যেতে দাও তোমরা, না হলে। তুমি রাজুকে জাপটে ধরো, বেরোতে দিও না। ছাড়ো আমাকে, ছেড়ে দাও বলছি। কি হয়েছে মা? রাজু এমন করছিল কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। রাজুর এমন করার কারণ হচ্ছে নিশি ডাক। নিশি ডাক? মানে? তোমাদের গ্রামে মড়ক লাগার জন্য অনেক শবদেহ এমন আছে যাদের দাহ কার্য সম্পন্ন হয়নি, তাই তাদের অতৃপ্ত আত্মা এইভাবে গ্রামের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে আর সাধারণ মানুষদের মারার চেষ্টা করছে। যে হাড়টা আমি রাজুকে দিয়েছি, লক্ষ্য রাখবে ওটা যেন কোনোদিনও ওর শরীর থেকে আলাদা না হয়। ওর বিপদ আঁচ করে আমি ওকে ওই হাড়টা দিয়েছিলাম, কিন্তু ও খুলেছিল বলেই আজ এটা হলো। কিন্তু মা, আর কোনো সমস্যা হবে না তো? রাধা গোবিন্দকে ডাকো মা, উনি সব ঠিক করে দেবেন। রাধে রাধে। জীবনে এমন অনেক কিছুই থাকে যার ব্যাখ্যা বা কারণ কোনোটাই আমরা খুঁজে পাই না। আবার জোর করে খুঁজতে যাওয়াও উচিত নয়, তাতে জীবন সরস থাকে না। তাহলে গল্পটা কেমন লাগলো তোমাদের? কমেন্ট করে অবশ্যই জানিও। শুভরাত্রি।